প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। আমরা প্রতি শুক্রবারে এই আয়োজনে আমরা ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি এবং সব বিষয় আলোকপাত করার চেষ্টা করি। যেহেতু বিপিএল চলছে, ইতিমধ্যে চট্টগ্রাম পর্ব শেষ, একেবারে শেষ দিকে এসেছে টুর্নামেন্টটা। বিপিএলের মাঠের লড়াই নিয়েই তো আমাদের আলোচনা করার কথা, তবে এর মধ্যে মাঠের লড়াইয়ের থেকে মাঠের বাইরের যে লড়াইগুলো আছে সেগুলো নিয়েই বেশি আলোচনা উঠে আসছে, সেগুলো নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। এবং এই যে বিপিএলের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়েও কিন্তু আলোচনা করার জন্য আগামীকাল বিসিবিতে কিন্তু একটা জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে কিন্তু অনেক বিষয় সিদ্ধান্ত আসবে, বিপিএলের বিষয়গুলো থাকবে আশা করি। এবং আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করতে চাচ্ছি। আমাদের আজকের বিষয়টাই হচ্ছে যে বিপিএলের সর্বাঙ্গে ব্যথাই বলতে হবে, কারণ পারিশ্রমিক ইস্যু আছে, ম্যাচ ফিক্সিং ইস্যু আছে, আরও বেশ কিছু ইস্যু পাশাপাশি রয়ে গিয়েছে। সেগুলো নিয়েই কথা বলতে হবে। বিপিএলের সর্বাঙ্গে ব্যথা, বিসিবির নির্বাহী সভা কি সেই ওষুধ দিতে পারবে? আর একই সাথে আছে হার্ডলাইনে ক্লাবগুলো, এখন বিসিবির কর্মকর্তাদের যে দায়িত্ব বন্টনের ব্যাপারটা সেটা কতদূর, এই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাহী সদস্য জনাব আলী আহসান বাবু। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং একই সাথে আছেন আমাদের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, যাকে কিনা আমরা নট আউট নোমান নামেই চিনি। নোমান তো আউট হননি, এখন দেখা যাক তিনি কতটুকু ব্যাটিং করতে পারেন এই বিসিবির ইস্যুটা নিয়ে। আমরা শুরুতেই আলী আহসান বাবুর কাছে যেতে চাই। আপনাকে অনেক দিন পরে দেখলাম, 2011 ওয়ার্ল্ড কাপে আপনি ছিলেন যে ওয়ার্ল্ড কাপের যে লোকাল অর্গানাইজিং কমিটি তার ডিরেক্টর ছিলেন এবং একটা সফল একটা টুর্নামেন্ট হয়েছিল, গ্লোবাল একটা টুর্নামেন্ট হয়েছিল, আমরা সবাই জানি। আজকে এতদিন পরে আপনি এসেছেন। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে ক্লাবগুলো বিসিবির সাথে হার্ড লাইনে গিয়েছে এবং যে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তার পদত্যাগ দাবি করছে। সেখানে আপনিও ছিলেন, আমরা আপনাকে দেখেছি। আসলে কি কারণটা এবং নেপথ্যের কারণটা কি জানতে চাচ্ছি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এই বোর্ড একটা কমিটি করে দিয়েছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য, এবং সেখানে জনাব নাজমুল আবেদিন ফাহিমকে আহ্বায়ক করা হয়েছে এবং সেই কমিটিতে 3 জন লয়ারকে রাখা হয়েছে এবং তারা একটা অ্যামেন্ডমেন্ট করেছেন। এবং অ্যামেন্ডমেন্টটা করার পরে যেভাবেই হোক এই ওনাদের যে অ্যামেন্ডমেন্টটা এটা আমাদের বিভিন্ন মহলে চলে এসছে। আসার পরে দেখা গেল যে এখানে যে এই যে ক্রিকেট যেই দলগুলি আছে, এই যে দলগুলি থেকে যে 76টা দল আছে, সেখান থেকে যেই 12 জন থাকার কথা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসাবে, সেটাকে কমিয়ে একে তো প্রথমে সিসিডিএমকে ভেঙে দিয়েছে। অনেকগুলি কাজ তারা করেছেন, মানে মেজর যেটা বলছি আমি, এখন ওদের মেট্রোপলিটনের আন্ডারে তারা একটা খেলা চালানোর চিন্তা করছেন এবং ওটাকে একটা ইউনিট হিসেবে ধরেছেন এবং সেই ইউনিটে 12 জনের জায়গায় 4 জনের ব্যাপারে তারা একটা প্রস্তাব করেছেন। যে ক্লাবের প্রতিনিধি থেকে, ক্লাব প্রতিনিধিত্ব থেকে যে পরিচালক, যে 76টা ক্লাবের থেকে যে 12 জন আসার কথা সেখান থেকে তারা 4 জন করেছেন। এইটাই ক্লাবের একটা কনসার্ন যে আমাদের এখানে আগে ছিল। এবং একটা জিনিস কি জানেন আপনি, আগের যেই ইলেকশনগুলি হয়েছে সেখানে কিন্তু প্রিমিয়ার লিগ সব মিলিয়ে 58টা দলের মধ্য থেকে 12 জনকে না হতো। এখন সেখানে সবগুলি ক্লাবকেই তাদেরকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, সেই কারণে 76টা টিম হয়েছে। তার মানে 76 জন থেকে 12 জন যেটা হওয়ার কথা ছিল বা হতে পারতো, সে জায়গায় 4 জনকে দেওয়া হয়েছে। এইটাই বড় একটা আপত্তি। এবং এটা আপনারা জানেন যে ঢাকার ক্রিকেট আমাদের দেশের কনটেক্সটে যদি আপনি বলেন, মেজর খেলাটাই হয় ঢাকায়। সব ডিস্ট্রিক্ট ডিভিশনের ছেলেরা ঢাকায় এসে খেলে এবং এখানে একটা ঢাকায় যে ক্রিকেটের যে পারিশ্রমিকটা ভালো পাওয়া যায়, যেই জন্য ছেলেপেলেরা ইন্টারেস্টেড হয় এবং অনেকের সারা বছরের পারিশ্রমিক এখান থেকে আসে। তো এইটাই বিরাট একটা কনসার্ন হয়ে এসছে। এবং যেহেতু ফাহিম সাহেব এটার ছিলেন, আহ্বায়ক ছিলেন, তো তাকে কেন্দ্র করেই এই যা আপনারা দেখছেন যে ওনাকে পদত্যাগ করার কথা বলা হোক, যাই হোক, সেই কারণে এটা আমার মনে হয় করা হচ্ছে বা হয়েছে। অবশ্যই আমরা এই বিসিবির যে মিটিংটা কিংবা আপনি যেটা বললেন যে প্রতিনিধিত্বর ব্যাপারটা, কাউন্সিলরশিপের ব্যাপারটা, এটা নিয়ে আমরা আলোচনায় যাব। আমি একটু নোমান মোহাম্মদের কাছে যেতে চাচ্ছিলাম। আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম, কালকে যে সভাটা, তার আগে বিপিএল নিয়ে তো অনেক কথাই শুনছি। আমি কিছুক্ষণ আগে আপনার একটা কন্টেন্ট দেখছিলাম একটা পার্টিকুলার ক্লাবের তার পারিশ্রমিক সমস্যাটা নিয়ে। মানে আমরা আর কি বিপিএলে শিফট হচ্ছি, আমরা অবশ্যই বিসিবির ব্যাপারেও যাব, এটাও পাশাপাশি আলোচনা হবে। পারিশ্রমিকের ব্যাপারে আমরা দুর্বার রাজশাহীর কথা এতদিন শুনছিলাম, অনেক কিছুই শুনছিলাম, কিন্তু চিটাগং কিংস যে দলটা শহীদ আফ্রিদির মতো একজন লিজেন্ডকে নিয়ে এসেছে তাদের মেন্টর হিসেবে,
একজন নামকরা মডেলকে নিয়ে, সেই ইন্টারন্যাশনাল মডেল তিনি আছেন এখানে টিমের হোস্ট হিসেবে, তো সেই দলটার ব্যাপারে আমরা কেন এই ধরনের নেতিবাচক খবর শুনছি? হচ্ছে বলেই শুনছি, যেসব জায়গায় হচ্ছে না সেসব জায়গায় তো আমরা শুনছি না। আমি ইনফ্যাক্ট আপনার এখানে ঢোকার আগে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে জাস্ট আমি ভিডিওটা করে এসেছিলাম, আমার ওই ভিডিও এডিটর ওরা কাজ করে জাস্ট পাবলিশ করেছে, 10-15 মিনিট আগে পাবলিশ হয়েছে যে শহীদ আফ্রিদিকে তারা কোনো টাকা দেয়নি। এখন দেখেন এইবারের বিপিএলে আপনি যদি মাঠের ক্রিকেট, মাঠের বাইরের ক্রিকেট সব কিছু মিলিয়ে যদি ধরেন নাম হিসাবে সবচেয়ে বড় নাম শহীদ আফ্রিদি, এবং তার সঙ্গে যদি এই টাকাটা না দেওয়া হয় এরকম একটা অভিযোগের কথা শুনতে পেয়েছি, যে কোনো সোর্স থেকেই হোক আমি সেটা শুনতে পেয়েছি, জানতে পেরেছি। এবং শুধু সেইটা নয়, শহীদ আফ্রিদি যে দেশে পাকিস্তানে ফেরত চলে গেছেন, তিনি 2 সপ্তাহ বাংলাদেশে ছিলেন, তারপরে তার আবার বাংলাদেশে ফেরার কথা, তিনি সামনে এখনও বাংলাদেশে ফিরতে পারেন, কিন্তু তার কিন্তু গত 19-20 তারিখেই তার ফেরার কথা ছিল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তার ফোনটা পর্যন্ত রিসিভ করা হচ্ছে না। এখন ধরেন হচ্ছে কি সামনে শহীদ আফ্রিদি আসবেন, এসে গলাগলি করে বলতে পারেন যে না ঠিক আছে আমরা তো ভাই ভাই, আমাদের তো ভাই পারিশ্রমিকটা এটা কোনো অসুবিধা নাই, তার ওই পারিশ্রমিকটা তিনি ওইটা পেয়ে গেলে সেটা ভাই মন্দের ভালো। কারণ বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা আমাদের লোকাল ক্রিকেটার পারিশ্রমিক পাচ্ছে না, দুর্বার রাশের কি হচ্ছে না হচ্ছে সেইটা আলোচনায় আসছে, মিডিয়াতে আসছে, আপনি করছেন আমি করছি, আমরা সবাই করছি। কিন্তু শহীদ আফ্রিদির ক্ষেত্রে জিনিসটা যেটা হয় সেটা তো ভাই ইন্টারন্যাশনাল মিডিয়ায় নিউজ হবে, সেটা তো ভাই ক্রিকেট ওয়ার্ল্ডে বাংলাদেশের মুখে, বাংলাদেশ ক্রিকেটের মুখে একটা কলঙ্ক লেপন করে দেবে। সো আমরা সেই জায়গাগুলোতে যাচ্ছি কেন, আমরা সেই জায়গাটাতে করতে পারছি না কেন? আপনি ওই যে বলছিলাম যে আমরা বিপিএল যে হচ্ছে প্রতি বছরই বিতর্কে হয়, প্রতি বছরের আলোচনা সমালোচনা হয়, কিন্তু সরি টু সে আসলে এবার যে আমাদের একটা নতুন বিপিএল হওয়ার কথা, এবার যে একটা অন্যরকম বিপিএল হওয়ার কথা, আপনি যদি কম্পেয়ার করেন অন্যরকম হচ্ছে কিন্তু, হ্যাঁ আপনি যদি কম্পেয়ার করেন গত 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের সঙ্গে, আমি গত 4-5 বছর ভালো বিপিএল হচ্ছে আমি বলছি না, কিন্তু গত 5 বছরের তুলনায় এই বছর আপনি স্পট ফিক্সিং এর অভিযোগ অনেক বেশি, আপনার খালি চোখে খেলা দেখলে সন্দেহের জায়গা অনেক বেশি থাকবে, আপনি পারিশ্রমিক নিয়ে ঝামেলার খবর অনেক বেশি সামনে আসছে। আপনি গত 5 বছরের তুলনা করেন, আপনি মিডিয়া আপনি দেখেন না, কন্টেন্ট অ্যানালাইসিস এর আগের আসরগুলোতে কিন্তু নিয়ম রক্ষার বিপিএল হয়েছিল, এটা আমরা সবাই জানি, আমরা সবাই চাকি নিয়ম রক্ষার বিপিএল, জাস্ট নিজের দায়িত্বটা সারার জন্য, কিন্তু সেখানে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা যায়, ভাই স্ট্যান্ডার্ড মেইনটেইন করা যায়। হ্যাঁ না হয় যে নাই তা না, এইবারেও কিন্তু গতবারের বিপিএল থেকে 2টা ফ্র্যাঞ্চাইজির টাকা বিসিবিকে এইবারও বিপিএল শুরুর আগে দিতে হয়েছে। আচ্ছা, শহীদ আফ্রিদি তো কথা ঘুরিয়ে ফেলতে পারেন, কিন্তু জাতীয় দলের যে ক্রিকেটার যিনি কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাম্প্রতিক সময়ে সুযোগ পেয়েছেন, সম্ভাবনাময় ক্রিকেটার, তিনি তো আর ঘুরাবেন না, তিনি তো অলরেডি ক্যাম্প ছেড়ে চলে গিয়েছেন। তো মানে এটাকে আপনি আসলে কিভাবে বলবেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে দুই পক্ষের, একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কারণে এমন ফ্র্যাঞ্চাইজিদের দিবে যারা এই যে একটা বিপিএল চালাতে পারে না, যারা একটা ব্যাংক গ্যারান্টি পর্যন্ত দিতে পারে না, যারা এই ক্রিকেটারদের ওই ন্যূনতম পারিশ্রমিকের টাকাটা পর্যন্ত দিতে পারে না, যেই নিয়মটা রয়েছে 50%, 25%, এই নিয়ম রক্ষাটা করতে পারে না। আর দ্বিতীয় যেই কথা সেটা হচ্ছে গিয়ে এই ফ্র্যাঞ্চাইজিদেরও কেন ক্রিকেটে আসতে হবে? ভাই আপনারা পারেন না, আপনারা চালাতে পারেন না। এই যে আমরা চিটাগাং কিংস নিয়ে কথা বলছি, চিটাগাং কিংসের এই যেই মালিকানায় এখন রয়েছে তারা কিন্তু অতীতেও ছিল, এবং তাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা হিউজ অঙ্কের টাকা পাওনা ছিল, এবং সেই পাওনাটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই যে ফারুক ভাইদের ক্রিকেট বোর্ড এখনকার সময়, তারা একটা বড় অঙ্কের ওইখানে পাওনাটা ছেড়ে দিয়েছে, এবং সেটা আমি যতটা জানি 5 কোটি টাকার উপরে, 5.5 কোটি টাকা। কিসের ভিত্তিতে আপনারা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেওয়ার পর তারা আবারও যদি আপনারা তাদেরকেই আনেন তাহলে এরকম ঘটনা ঘটবেই। আমাদের আলোচনায় কিন্তু বাবু ভাই, আলী হাসান বাবু ভাই একটু হলো নিশ্চিন্ত থাকতে পারেন যে না ভালো আছে, আমরা উনি একটা সময় ক্রিকেট বোর্ডে ছিলেন, বিমানের মতো ক্লাবকে উনি চালিয়েছেন, এবং কত বড় বড় ইভেন্ট ওনারা কাভার করেছেন বাংলাদেশে, শুধু একটা ওয়ার্ল্ড কাপ এইটা একটা উদাহরণ, আরো অনেক টুর্নামেন্ট আছে, তাই নয় কি বাবু ভাই? কিন্তু কখনো কি এরকম উদাহরণ কি এসেছে, কিংবা এরকম অভিযোগ কি শুনতে হয়েছে আয়োজক হিসেবে? আসলে বিপিএল এর যেভাবে আয়োজন করে সেটার সাথে আমরা যেগুলি আয়োজন করেছিলাম একটু তফাৎ আছে। জি, আমি একটু পুরানা কথা বলি, please. যেমন ধরেন আমাদের দেশে মিনি 50 ওভারের খেলা, যেটা এই দেশে প্রথম শুরু করেছে 98, আপনার মনে আছে মিনি ওয়ার্ল্ড কাপ। আমরা কিন্তু একদম তখন মাঠের অবস্থা খারাপ ছিল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো ছিল না, একটা স্টেডিয়ামে খেলা হয়েছে, 8টা বিদেশি টিম এসছে, ফ্ললেস করেছি আমরা কিন্তু দেখেন এখানে সমস্ত লোক যেইভাবে আমরা খেটেছি। আমি একটু বলি, আমাকে যে ফাইনালের আগের দিন আইসিসি সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে এতগুলি ছেলেপেলে খাচ্ছ এখানে, এদেরকে রেমুনারেশন কী দিচ্ছ? আমি বললাম না, এ তো সব ভলেন্টারিলি কাজ করে। এবং ও বলে ইম্পসিবল, কীভাবে করো এটা তোমরা? এবং সে এটা শুনে আমাদেরকে এই যে যতগুলি ছেলেপেলে, আমরা 200-250 ছেলে যারা এখানে খাটাখাটি করেছিল, আইসিসি তাদেরকে আলাদা একটা ডিনারের ব্যবস্থা করেছিল মার্কেটে। তো আমি সেইভাবে তখন আয়োজন, বাট বিপিএলের জিনিসটা কিন্তু একদমই আলাদা। কিন্তু বোর্ড তো আর খেলা অর্গানাইজ করছে না, যে ফ্র্যাঞ্চাইজ সে অর্গানাইজ করছে। এই বিষয়ে আমি একটু বলি, আমি অত জ্ঞানী না হলেও একটুখানি বলি। এই ফ্র্যাঞ্চাইজ সিলেকশনটা আমার মনে টোটাল সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আপনি যদি 1 বছরের জন্য একজনকে দেন, ওই ফ্র্যাঞ্চাইজ কী পাবে আমাকে বলেন?
ওকে যে লম্বা সময়ের জন্য আপনি না দেন, ওর তো মার্কেটিংটা করতে হবে। প্লাস বিসিবি যে পয়সাটা এখানে কামাই করছে, এটা তো আপনি অন্য অন্য দেশ দেখেন, আইপিএল দেখেন বা অন্য জায়গায় বিগ ব্যাশ দেখেন, যেখানেই দেখেন, ওকে তো শেয়ার করতে হবে জিনিসটা। আপনি যে ইনকামটা হচ্ছে এটা তো শেয়ার করতে হবে। আমি জানি না আপনি আমার সাথে একমত কিনা, বাট এখানে ধরেন ওর ইনকামের যে একটা লোক 8-10 কোটি টাকা 15 কোটি টাকা খরচা করবে, তো ওকে তো আপনি 1 বছরের জন্য দেন, 1 বছরে ডিফিকাল্ট পাওয়াটা আসলে 5-6 বছরের জন্য দেন, ওরকম কোম্পানি কি দেন যে পেতে পারে। আমি তো মনে করি এই দেশে, আমি জানি না, মাঝখান থেকে কথা বলছি, এই বিপিএলটাকে আপনার ব্যাংক বিমাকে ইনভলভ করা দরকার। তাহলে কি একটা এস্টাবলিশ কোম্পানি আপনার বিপিএল চালাতে পারবে। কারণ আপনি দেখেন এই যে চিটাগাংয়ের গতবারে যিনি ছিলেন, ওনারা নাই, ওনারা 2 বছর 3 বছর, আমি চিনি ওনাদেরকে, সাস্টেন করতে পারেনি। কারণ 12-15 কোটি টাকা বছর বছর পকেট থেকে যাওয়া, এটা সোজা জিনিস না কিন্তু। তারপর টোটাল জিনিসটাকে আবার চিন্তা করা দরকার যে কীভাবে বিপিএলটাকে ভালোভাবে করা যায়। আপনি দেখেন আমাদের থেকে কিন্তু পাকিস্তানের যদি দেখেন আপনি, পিএসএল, হ্যাঁ পিএসএল যেটা তারা করে, তাদের তো ওভারঅল ইকোনমি আমাদের চেয়ে ভালো না। ওদেরটা তো ভালো হচ্ছে, বিদেশিরাও খেলছে, আমাদেরটা তো আমরা সেভাবে পাচ্ছি না। তো সেখানে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড আরও বসা উচিত, এবং টিমগুলি কীভাবে সাস্টেন করতে পারে সেইটাও কিন্তু একটুখানি সবাই মিলে বসে করতে হবে এটা। কিন্তু বাবু ভাই, অভিযোগ তো ওই আপনাদের আয়োজনের সময়ও ছিল, সেটা আপনারা খুব তাড়াতাড়ি, আমরা অভিযোগ করলে আপনারা সেটা শুধরে নিতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ওনার একটা জোর করে, যেমন যে অবস্থা ছিল, এই যে কিছু ফ্র্যাঞ্চাইজি অভিযোগ করছে তাদেরকে জোর করে টুর্নামেন্টে আনা হয়েছে। এই বিপিএলটা কি এতটাই জোর করে এই সময় আমাদের আয়োজন করা দরকার ছিল এই সিচুয়েশন? আমি ক্রিকেট বোর্ডের তো কথা বলতে পারবো না, তবে ক্রিকেট বোর্ডে যারা এখন চালাচ্ছেন, বিশেষ করে ফারুক বা ফাহিম ভাই যারা আছেন, পুরানো তো অনেকে নাই এখন বোর্ডে যারা আছে, বাট অ্যাক্টিভ তারা মানে এই দুইজনই চালাচ্ছেন বলতে গেলে, এটা নিয়ে আলোচনা হবে। একে হলো তাদের একটু অভিজ্ঞতা কম আছে, তারা এই জিনিসগুলি আগে করেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশে এই নতুন প্রেক্ষাপটে বিজনেস যারা হাউসগুলি আছেন, আমার মনে হয় না যে খুব একটা হেলদি অবস্থায় আছেন তারা। আপনি আমার সাথে একমত হবেন কি না? তো সেই ক্ষেত্রে ধরেন যারা করেছে এদের ফিনান্সিয়াল সাপোর্টটা বোধহয় এখন সেইভাবে ওরা পায়নি, যেই জন্য এই যে এখন যে খুবই দুঃখজনক কিন্তু এটা, যে একটা টিমের প্লেয়ার পয়সা পাচ্ছে না, আলটিমেটলি বিসিবিকেই সেই দায়িত্ব নিতে হবে এটা। তো সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে এইবারে আমরাও কিছু কমপ্লেন শুনছি, কিছু যে আমরা শুনেছিলাম এর আগে রাজশাহীর ব্যাপারে যে তাদের এটা বোধহয় সর্ট আউট করা হয়েছে, আজকে শুনছি আমরা চিটাগাংয়ের বিষয়টা। তো এই জিনিসগুলি আসলে হওয়া ঠিক না, আর কি উচিত হয় না। অবশ্যই এইটা অপ্রত্যাশিত। আমি আবারও নোমান মোহাম্মদের কাছে, কেন অপ্রত্যাশিত আমি জানি না, আমার কাছে অপ্রত্যাশিত না। আপনি যখন এরকম ফ্র্যাঞ্চাইজি আনবেন, এরকম ফ্র্যাঞ্চাইজিদের দিবেন, যেই ফ্র্যাঞ্চাইজি ওনার মিডিয়ার সামনে এসে বলছে যে আমাদেরকে জোর করে নিয়ে এসেছে, ক্রিকেট বোর্ডের জন্য এর চেয়ে বিব্রত করতে কিছু হতে পারে। অবশ্যই। সো এটা অপ্রত্যাশিত কেন? ক্রিকেট বোর্ড যখন এই ওনারদের নিয়ে এসেছে, যখন আপনি ওই যে 5 কোটি 6 কোটি টাকা ছেড়ে দিয়ে ওই ওনারকেই আবার নিয়ে আসবেন, এই ঘটনা ঘটবেই। আপনি যখন বাবু যে কথাটা বললো, আমি বলছি না যে রেভিনিউ শেয়ারিং মডেলেই আপনার যেতে হবে, কিন্তু কোনো না কোনোভাবে তো ক্রিকেট বোর্ডকেও তো এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটা পাথ দেখাতে হবে যে হ্যাঁ ভাই, তোমরা যখন প্রতি বছর 15 কোটি 20 কোটি টাকা খরচ করছো, তোমরা এই টাকাটা ইনকামের ওয়ে হচ্ছে গিয়ে সেইটা। এখন নট নেসেসারিলি কিন্তু যেই টিমগুলো আসে প্রত্যেকেই যে ক্রিকেটকে খুব ভালোবেসে আসে তা কিন্তু না। প্রথম অনেকেই আসে যে আমরা আসলাম, কিছু সেলফি তুললাম, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের সাথে ডিনার করছে বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা, বাংলাদেশের সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা। কতদিন এই জোশটা থাকে? এখন 15 কোটি 20 কোটি টাকা ধরেন যারা আসেন, তাদের কাছে এই টাকাটা কোনো টাকাই না। আমি বললাম কোনো টাকাই না, ঠিক আছে, তাদের কাছে বা এটা 15-20 টাকা, তো সেটা করতে তারা দেন না। কারণ আপনি তো তাদের শেষ পর্যন্ত গিয়ে, তারা তো বিজনেসম্যান, তাদের ওই টাকাটার তো একটা ভ্যালু আছে, তাদের তো দেখাতে হবে যে এই 15 কোটি টাকা খরচ করলে আইদার আপনি এখান থেকে 16 কোটি টাকা পাবেন, অথবা আপনি এই 15 কোটি টাকা খরচ করলে আপনার ব্র্যান্ডের ইমেজটা এত ভালো হবে যে 15 কোটি টাকা আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আমরা তো কোনোটাই করতে পারিনি। আমরা বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুও তার করতে পারিনি, আমরা বিপিএল এর কোনো বিজনেস ভ্যালুও তার করতে পারিনি, যেই কারণে এরকম অভিযোগের জায়গা আসবেই, এরকম অভিযোগের জায়গাটা থাকবেই, এটা হতেই থাকবে। আপনার কাছে যেটা আপনি অপ্রত্যাশিত বললেন, আমার কাছে তাই আর মোটেও অপ্রত্যাশিত। আগামীকালকে যে মিটিং, সেই মিটিং এ কি কিছুটা হলো চাপে থাকবেন এইসব ইস্যু নিয়ে? কিছু হবে প্রেসিডেন্ট, এগুলা কিছুই হবে না, কারণ এগুলা মানে হচ্ছেই, আমরা দেখছি এই একের পর এক হচ্ছে, কথা বলবে, ওনারদের সঙ্গে কথা বলবে, একটু চাপাচাপি করবে, হ্যাঁ তারাও হয়তো কিছু টাকা পয়সা দিবে, একটা নেগোসিয়েশনের জায়গা হবে। বিপিএল প্রায় শেষের দিকে চলে এসেছে, এই 5-7 মানে 10-15টা দিন যদি পার করতে পারে তাহলেই তো শেষ। তাহলে আর কে খবর রাখবে, কে এগুলার পেছনে আর দৌড়াবে? কিন্তু ইন্টারন্যাশনালি তো আলোচনা হবে। দেখুন তাহির জামাদের মতো ক্রিকেটার গ্লোবাল সুপার লিগের মতো ইভেন্টে গিয়ে বলছে যে আমি ওদের কাছ থেকে টাকা পাই। হ্যাঁ, যেমন সেটাতে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলুন, রংপুর রাইডার্স বলুন, রংপুর রাইডার্সে ভাই মালিকানা কারা রয়েছেন?
বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গ্রুপের জন্য এই যে মানে ইমরান তাহিরকে টাকা দেওয়া, কয় টাকা আমাকে একটু বলেন তো। কিন্তু রেপুটেশনটা কি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য? ক্রিকেট বোর্ড তো শেষ পর্যন্ত গিয়ে গ্যারান্টার, ক্রিকেট বোর্ড তো শেষ পর্যন্ত দায়টা নিতে হবে। ক্রিকেট বোর্ডের জন্য এটা কয় টাকা, কিন্তু এখানে বাংলাদেশ ক্রিকেটের ইজ্জতটা কই থাকলো? এখন আপনি যদি মনেই করেন যে না ঠিক আছে আমাদের ক্রিকেটের ভাই ইজ্জতের কি আর আছে, আমাদের এটা আমাদের রেপুটেশনের কি আছে, তাহলে তো কিছু বলতে পারবেন না, তাহলে তো কিছু করতে পারবেন না। আমি ওই জিনিসটা দিতে রাজি আছি যে হ্যাঁ ঠিক আছে ফারুক ভাইরা, ফাহিম ভাইরা বোর্ডে নতুন এসেছেন, যে কোনো মূল্যে তাদের বিপিএল করতে হবে, এটা তাদের একটা প্রেস্টিজের ব্যাপার। নতুন বিপিএল হবে, অন্যরকম বিপিএল হবে, সেই বিপিএলে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় ইভেন প্রধান উপদেষ্টা পর্যন্ত ইনক্লুডেড হয়েছেন। এখন আপনি আমাকে বলেন তো এবারে বিপিএলে যা যা হচ্ছে, এই যে মাঠের বাইরের এই যে নেতিবাচকতা যেই সব জায়গাগুলো আছে, তাতে যাদের যাদের ইনভলভ করা হয়েছে, যাদের যাদের নাম ভাঙা হয়েছে, তাদের কি সম্মানটা বাড়ছে না কমছে? তো সেটাতে আসলে লাভটা কি হচ্ছে? আমার কথা হচ্ছে কি, যদি আপনারা এটা বুঝতে পারেন যে না আমরা এই ফ্র্যাঞ্চাইজিদের দিয়ে আমরা যদি এইভাবে বিপিএল করি, সেটাতে আসলে শেষ পর্যন্ত গিয়ে লাভ হবে না। ক্রিকেটারদের, বাংলাদেশের ক্রিকেটারদের 7টা টিম রয়েছে এখানে, 7-15 যদি আপনি হিসাব করেন 105 জন, 105 জন বাংলাদেশ 100 জন ক্রিকেটারের জন্য এটা একটা বিরাট বড় ইনকামের জায়গা। মানে আপনি একটা টাকাই দেন না, ইনকামটা হচ্ছে কোত্থেকে? তাহলে আপনার এই আয়োজনের মানেটা কি? মানে নাই তো, মানে কোনো মানে নাই। আমি ওই যে টাকা না দেওয়ার ব্যাপারটা বাবু ভাই আমি একটু বলি, টাকার সাথে শুধু টাকা না, কিন্তু এটা বিপিএল তো একটা, আমাদের দেশে আজকাল সব দেশে কিন্তু ইয়ে হচ্ছে, আমার দেশে আমি তো আমার জানা মতে মেবি বছরখানেক বা বছর দুয়েক আগে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনও কিন্তু কনসার্ন জানিয়েছে এটা কিন্তু। তো এটা তো আমাদের জন্য কোনো সুখকর কিছু না আসলে। অবশ্যই, কিন্তু বাবু ভাই জিনিসটা কেমন যেন একটা প্রিমিয়ার লিগ মডেলে চলে আসছে। ওই বিপিএল এর এখন মালিকরাও নাকি বলছে না ঠিক আছে পরের সিজনে দিয়ে দিব, এরকম, যেটাকে প্রিমিয়ার ডিভিশনে আমরা অভিযোগটা শুনতাম। কিন্তু প্রিমিয়ার ডিভিশন যখন হতো তখনও তো এরকম ছিল না, আরো বড় বড় ক্রিকেটাররা খেলতেন, যখন আপনারা খেলতেন, যখন আপনারা টিম চালিয়েছেন, আরো বড় বাংলাদেশের ক্রিকেটাররা ছিলেন, তখনও তো এতটা অভিযোগ ছিল না। আসলে ক্লাব ক্রিকেটের সাথে আপনি বিপিএল ক্রিকেট মেলানো যাবে না, একেবারেই মেলানো যাবে না। এটা ক্লাব ক্রিকেটের বিষয়টা একেবারেই আলাদা। যে জন্যই দেখেন যে ক্লাব ক্রিকেটে দেখেন বাংলাদেশের কিন্তু মেইন প্রাণী ক্লাব ক্রিকেট আসলে, বুঝছেন তো। সুতরাং ক্লাব ক্রিকেটে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়াসিম আকরাম খেলেছে, আমাদের বিমান টিমে সেলিম মালিক খেলেছে, ওয়াসিম আদারের মতো ওয়ার্ল্ড কাপ যে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে সেই প্লেয়ার খেলেছে, শহীদ সাইদ খেলেছে আমাদের টিমে। আপনি দেখেন ফেয়ার ব্রাদার খেলেছে বাংলাদেশে, শ্রীলঙ্কান পুরো ন্যাশনাল টিমই আমাদের দেশে বিভিন্ন ক্লাব টিমগুলোতে খেলেছে। এক সময় তো আমার মনে আছে শ্রীলঙ্কার লিগই পিছিয়ে দিল আমাদের ঢাকা লিগে ওদের প্লেয়ার খেলে বলে। তো ওইটার সাথে আপনি বিপিএলে আমার মনে হয় যে নতুন করে চিন্তা ভাবনা করার সময় এসছে। কারণ ধরেন এর আগেও যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে খুব যে সুখকর হয়েছে তা না, কিন্তু কিছু কিছু সমস্যা ছিল, হয়তো এখনকার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। কিন্তু আমার মনে হয় বিপিএলকে আপনারা চিন্তা করতে হবে এইভাবে, অবশ্যই চিন্তা করার, যে যারা নাকি এস্টাবলিশড কোম্পানি তাদেরকে এর মধ্যে আনতে হবে। অবশ্যই চিন্তা করার সময় এসেছে। শুধু বিপিএল নিয়ে না, ক্লাব ক্রিকেট নিয়েও আমরা বিপিএলকে হয়তো খুব বেশি ফোকাস দিচ্ছি, কিন্তু ক্লাব ক্রিকেটকে কখনো ভুলে থাকা যাবে না। আরও আলোচনা হবে ক্লাব ক্রিকেট নিয়ে, বিপিএল নিয়ে, বিসিবি নিয়ে। আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম খেলার আড্ডায়। কথা বলছিলাম বিসিবি নিয়ে। আগামীকালকে বিসিবির সভা, এবং এই সভা নিয়ে অনেক আলোচনা চলছে। বিপিএল নিয়ে আলোচনা হবে, তাছাড়া বিসিবির কিছু ইন্টারনাল ব্যাপার আছে, সেই ইন্টারনাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি আমরা। আমাদের সাথে আছেন ক্রিকেট সংগঠক এবং সাবেক ক্রিকেটার আলী আহসান বাবু, একই সাথে আছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা কথা বলছিলাম বিসিবি নিয়ে। আমি এবার বাবু ভাইয়ের কাছে যেতে চাই। আমরা বিপিএল নিয়ে কথা বলছি, অভিযোগ তো অনেক আছে, কিন্তু তার থেকে বড় কনসার্ন মেবি বিপিএল এর ইন্টারনাল যে ইস্যুসগুলি আছে। যেমন আপনারাই তো একটা দাবি রেখেছেন কদিন আগে, ফারুক আহমেদ সাহেবের সাথে দেখা করেছেন, আপনারা একটা দাবি জানিয়েছেন। সেই ব্যাপারে কি কোনো আপডেট এখনো এসেছে কিনা? আগামীকালকে মিটিং, কিন্তু উনি একটা সময় নিয়েছিলেন আপনাদের কাছ থেকে। আমরা আসলে বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের সাথে বসেছিলাম, ক্লাবের সমস্ত কর্মকর্তারা, এবং আমরা আমাদের এই যে নিয়ে, যে আমাদের ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নিয়ে যেটা আমরা তাকে কনসার্ন জানিয়েছি আমরা, এবং সেখানে আমরা কিছু আইনগত কথাও টুকিটাকি বলার চেষ্টা করেছি। এবং আমাদের ক্লাব অ্যাসোসিয়েশন থেকে একটা অফিসিয়াল চিঠিও তাকে দেওয়া হয়েছে, যে এই যে বোর্ডের যেটা এখন যে কমিটিটা আছে, এই কমিটিটা গঠন প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, এবং এই যে যারা এখানে এই কাজটা করেছেন, এটা যেহেতু আমাদের আস্থাটা নাই এখন, যেই জন্য কিন্তু আমরা বলেছি যে এই কমিটিটা বাতিল করার জন্য। এবং বিশেষ করে ফাহিম ভাইকে আমরা বলেছি যে উনি তো এইটা তো ওনারই, কারণ উনি ক্রিকেটে ওই কমিটির মধ্যে কিন্তু উনি ক্রিকেট জানেন,
বাকিটা তো সব আইনগত দিক থেকে বলবেন, সব ওনারা লয়ার। তো উনি তো একটা জিনিস যেটা করেন নাই বা করা উচিত ছিল আমি মনে করি, সেটা হলো যে এখানে ক্লাব প্রতিনিধির সাথে আপনাকে বসার দরকার ছিল না, বা ডিস্ট্রিক্টে যারা আছেন, যারা এই কনস্টিটিউশন নিয়ে কাজ করেছেন, তাদের সাথে কথা বলতে পারতেন। আপনি কমিটিতে না নেন, আপনি ওনাদের কাছে তো শুনতে পারতেন যে এটা এরকম করতে যাচ্ছি বা কি হওয়া উচিত, তারপরে আপনি ইউ কুড টেক এ ডিসিশন। যদি কমিটিটা রিফর্ম করা হয় তাহলে আপনারা কাকে সাজেস্ট করবেন, এবং সেটা কি বিসিবির একজন পরিচালকই হতে হবে নাকি? না না, আমি বলছি যে এখানে যারা, আমি দুজনের নামই বলি, ধরেন আমি যারা ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে যারা করেছিলেন, এর আগে রেদওয়ান সাহেব করেছিলেন, আলম ভাই করেছিলেন চিটাঙের, মাহবুব সাহেব ছিলেন, এখন প্রথমে যেটা করেছিলেন তখন আপনারা মনে আছে কিনা জানি না, আমিনুল হক মনি সাহেব করেছিলেন। জি জি। তারপর আস্তে আস্তে গেছেন, সাতক্ষীরার ইয়েও ছিল, নিজাম ভাই ছিলেন এক সময়। তো এখন যারা অ্যাভেলেবেল আছে, এদের মধ্যে তো মাহবুব নাম অ্যাভেলেবেল, এদের মধ্যে রেদওয়ান সাহেব অ্যাভেলেবেল, কদিন আগে ময়মনসিংহের যে বিভাগের যেটা সেটা নিয়ে উনি আবেদন করেছেন। আমি বলছি যে এনাদের সাথে কথা বলতে তো অসুবিধা নেই, একটা অচল অবস্থা হয়েছে, এটার থেকে বেরিয়ে আসতে হবে তো আমাদেরকে। কিন্তু আমি বলছি যে এই যে আপনাদের যাদের নাম বললাম, এইখানে ফাহিম ভাইয়ের কিন্তু ওনার সমস্ত অভিজ্ঞতা কিন্তু কোচিংয়ের উপরে, উনি কিন্তু কোনোদিন একটা, আমার মনে হয় না উনি তো, আমি যতটুকু জানি আপনি আপনার ক্লাসমেট, তারপরে ওনার পদত্যাগ চাচ্ছেন আপনি। আমি কিন্তু পদত্যাগ বলছি, এটা তো একটা এটা কিন্তু একটা ইস্যুর বিষয়ে কথা বলছি। আমার সাথে বন্ধুত্ব খুবই ভালো বন্ধুত্ব ওনার, কিন্তু ওনার তো ওই এক্সপিরিয়েন্সটা নাই আসলে। আপনি একটা ক্লাব চালাতে গেলে যেই কতগুলি হার্ডেল পার হতে হয়, কোনোদিনই পার হন নাই উনি, তো উনি তো বুঝবেন না সেটা আসলে। তো এটাকে আমি বলবো যে ওনার যেইটা হচ্ছে, উনি কিন্তু বুদ্ধিমান মানুষ হইলে, উনি একেবারে বুদ্ধিমান না, কিন্তু এই জায়গাটা একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। উনি যদি স্টেক হোল্ডারদের সাথে একটু কথা বলতেন, আমার মনে হয় না আজকে। আরেকটা বড় জিনিস যেটা হয়েছে কি, এটা কিন্তু বোর্ড হবে, এজিএম হবে, তারপরে এটা বের হলো কেন জিনিসটা? এটা যদি এমনও হতে পারতো, এটা যদি ওনারা কমিটি করে যদি ক্রিকেট বোর্ডে দিতেন, তাহলে ক্রিকেট বোর্ড নিজের আলোচনা করে একটা কিছু না কিছু বের করতে পারত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি একটু নোমান মোহাম্মদের কাছে যেতে যাচ্ছিলাম যে সব দায়িত্বই আমরা দেখছি যে ফারুক আহমেদ, মানে যতগুলো বিতর্ক রয়েছে, বোর্ডে তো আরও অনেক পরিচালক আছেন, নাজমুল হাসান পাপন চলে গেছেন, তার বোর্ডের অনেক পরিচালক রয়ে গিয়েছেন, তবে এই যে ফারুক আহমেদ এলেন, নাজমুল আবেদিন ফাহিম এলেন, যত আলোচনা যত সমালোচনা তাদেরকে নিয়ে, এবং সেটা নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে না আসলে সত্যি। যেমন দেখুন, এই যেই কমিটিটা করা হয়েছে, এরকম বেশ কিছু কমিটি হয় ফারুক আহমেদ লিড করছেন, তা না হলে নাজমুল আবেদিন ফাহিম লিড করছেন। কেন? বোর্ডে কি আর কেউ নেই এই দায়িত্বগুলো বন্টন করে দেওয়ার জন্য? বোর্ডে তো আর কেউ নেই। বোর্ডটা তো আসলে পুরোপুরি, আমি যেটা জানি এটা বাংলাদেশ ক্রিকেট ওপেন সিক্রেট, বোর্ডটা পুরোপুরি ভেঙে দিয়েই একেবারে নতুন করেই ক্রিকেট বোর্ড ঢেলে সাজিয়ে আর কি সামনে এগোনোর কথা ছিল। কিন্তু এখানে টেকনিক্যাল কারণে বাবু অনেকগুলি কথা কিন্তু বলছেন, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র কীভাবে এগোবে, তা না হলে আমরা কিন্তু আইসিসির স্যাংশন কে যাবো, এগুলো তো মানে এটা ওপেন একেবারে। সো ওইসব মিলে কিন্তু পুরো বোর্ডটা তারা ভেঙে দিতে পারেনি। এখন পুরো বোর্ড ভেঙে না দেওয়ার কারণে কি হয়েছে, আপনি দেখেন যে প্রথমে বেশ কয়েকটা বোর্ড সভাতে কারা কারা ছিলেন না, পরিচালকরা ছিলেন না, তাদের পদ চলে গিয়েছে, তারপরে আবার কয়েকজন পদত্যাগ করেছেন। সো সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থে আপনি ওইভাবে কাজ করার মতো যে খুব বেশি লোক আছে তা নয়। কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, খুব বেশি লোক না থাকলেও আপনারা তো ইনভলভ করতে পারেন। এখন যারা আছে বোর্ডে তারা তো আছেন, তাদেরকে তো আপনারাও বের করতে পারেন নাই, তারা নিজেরাও বের হয়ে যান নাই। সো যখন আছেন, আমি যতই বুঝলাম যে অক্টোবর মাসে ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে, কিন্তু এই পর্যন্ত তো ক্রিকেটটা চালিয়ে নিতে হবে। এই যে আপনারা যে 12 মাস 14 মাস সময় পেয়েছেন, সেই সময়কে জোড়াতালি দিয়ে, এই ঠেলা ধাক্কা দিয়ে এটা চলবে, সেই একজন দুজনই চলবে? এইটা তো আপনারা তো ভাই সুপার হিউম্যান না, বাংলাদেশের বাস্তবতাটাও বুঝতে হবে। সো আমি মনে করি যে কমিটিগুলো যদি তারা স্ট্যান্ডিং কমিটিগুলো যদি করে দিতেন, সেক্ষেত্রে তাদেরও কাজের প্রেশার কমতো, ওই জায়গাগুলোতে আরেকটু স্মুথলি হয়তো বা রান করতো। দেন এগেন সব কিছুর পরে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে, যেমন আগের বোর্ডের ক্ষেত্রে সেই পাপন ভাইয়ের ঘাড়েই সব কিছু আসতো, এখনকার ঘাড়ে বোর্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা ফারুক ভাইয়ের সঙ্গে ফাহিম ভাইয়ের নামটা চলে আসে, কারণ এই দুইজন একটা উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ অবস্থায় ক্রিকেট বোর্ডে এসেছেন। যদি এটা না হতো তাহলে কিন্তু শুধু বোর্ড প্রেসিডেন্টের নামই আসতো। সো এইটা আসলে অবভিয়াস, এটা হবেই, প্রশংসা হবে তারা ভালো কাজ করলে। প্রশ্নের যে জায়গা, এই যে 21শে আগস্ট তারা দায়িত্ব নিয়েছেন, 5 মাস হয়ে গেছে, কোন কোন জায়গাটাতে আমরা দেখেছি যে ঠিক আছে এখন কাজ হয়নি কিন্তু ভবিষ্যতে খুব ভালো কাজ হবে। লেটস সে আমরা বিপিএল এর ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, বিপিএল আমরা অনেক সমালোচনা করেছি, কিন্তু একটা জায়গা বলতে হবে বিপিএল এর উইকেট খুব ভালো, এইটা বলতেই হবে। ঢাকা পর্ব বলেন, চিটাগাং পর্ব বলেন, সিলেট পর্ব বলেন, ভালো উইকেটে খেলাটা হয়েছে। সো এই প্রশংসাটার জায়গাটা তো সেই ফারুক ভাইয়েরই প্রাপ্য, সেই ফাহিম ভাইদেরই প্রাপ্য। ঠিক তেমনিভাবে সমালোচনার জায়গাগুলো আসলে সেই তাদেরই প্রাপ্য। এই বাবু ভাইদের সাথে যেটা হয়েছে, ক্লাবকে তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন। প্রতিপক্ষ বানালে হবে না। বাংলাদেশ ক্রিকেটে এটা ওভারঅল বাংলাদেশের সবারই আমাদের সমস্যা। সো ক্রিকেট তো আর মঙ্গল গ্রহ থেকে পড়েনি। সো ক্রিকেটে আমাদের সোসাইটির অন্যান্য জায়গার মতো আমরা প্রত্যেকে প্রতিপক্ষ মনে করি। ক্রিকেটাররা প্রতিপক্ষ ভাবে বোর্ডকে, বোর্ড প্রতিপক্ষ ভাবে মিডিয়াকে, সবকটা স্পোর্টসেই কিন্তু ক্লাব অনেক বড় একটা
শক্তির উৎস। বাংলাদেশের বাস্তবতাটা আপনার মেনে নিতে হবে। আপনি এখন বলছেন যে ভাই ফাইন, আপনার 24-25 জন পরিচালকের মধ্যে 50% কেন ক্লাব থেকে আসবে, কেন ঢাকা কেন্দ্রিক সবকিছু হবে? বাংলাদেশের সবকিছু তো ঢাকা কেন্দ্রিক, সো বাংলাদেশের ক্লাবের এটাও তো ঢাকা কেন্দ্রিক, ক্রিকেটটাও ঢাকা কেন্দ্রিক। আমি তার মানে এটা বলছি না সংস্কার করা যাবে না, আমি তার মানে বলছি না যেটা আছে সেটাই থাকতে হবে, আমি তার মানে এটা বাবুভাইদের ওই দাবির সঙ্গে আমি একমত আছে, আমাদের 12টা আছে, আমাদের আরও বাড়িয়ে দিতে হবে, বিষয়টা সেটা না। কিন্তু যখন আপনি একটা সংস্কার করবেন তখন তো সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আপনার একটা জায়গায় করবেন না। আপনি নিজে নিজে একটা কিছু করে ফেললেন, আপনি যদি নিজে নিজে করে ফেলেন তাহলে তো আপনার প্রবলেম অ্যারাইজ করবে। আর খবর, এইসব খবর মানে মিডিয়াতে বা বাইরে আসতে এটা আপনি কতদিন আপনি আটকে রাখবেন? এটা একদম সবকিছু পাস। অবশ্যই মানে এই যে মিডিয়ার খবরটা নিয়ে আমরা কথা বলবো, এবং একই সাথে যে পরিচালক ফাহিম ভাই এবং ফারুক ভাইয়ের যে দ্বন্দ্ব সেটা নিয়েও কথা বলবো, সেটাও কিন্তু মিডিয়ায় ফাঁস হয়েছে সবার আগে। আমরা এগুলো নিয়ে কথা বলবো, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, কথা বলছিলাম বিসিবির যে অবস্থা সেটা নিয়ে। আমাদের সাথে আছেন আলী হাসান বাবু, ক্রিকেট সংগঠক এবং বিসিবির সাবেক নির্বাহী সদস্য, এবং একই সাথে আছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা কথা বলছিলাম বিসিবি নিয়ে। নোমান ভাই একটা কথা বলছিলেন যে এই যে ঘরের কথা পরে জানে কিভাবে, কিন্তু একই সাথে এই যে আমরা ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের যে অন্তর্দ্বন্দ্বের যে বিষয়টা, সেটা সবার আগে মানে হঠাৎ করে মিডিয়াতেই চলে এলো, কিন্তু এই জিনিসটা কি মানে ইন্টারনালি, কিংবা ধরেন যে মন্ত্রণালয়ের সাথে যে ভুল বোঝাবুঝিটা, মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি ছিলেন তাদের সাথে, এই জিনিসটাকে ইন্টারনালি ঠিক করা যেত না আলী হাসান বাবু? আমি একটু বলি, সেটা হচ্ছে কি, ক্রিকেট বোর্ডে কিন্তু আমরা যখন ছিলাম সব যে স্মুথভাবে হয়েছে তা কিন্তু না, মতের অনেক অমিল হয়েছে, আমাদের বহু ক্ষেত্রে আমাদের মতের অমিল হয়েছে, কিন্তু ওই অমিলটা কিন্তু আমরা ক্রিকেট বোর্ডই শেষ করতে পেরেছি বা শেষ করেছি। আমি একবারে কথা বলবো, আমাদের একটা টিকিট বিক্রি, আমরা তখন প্রথম ব্যাংকে দিচ্ছি, সেটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং মেজর সমস্যা হয়ে গেছিলো আমাদের, সেটা কিন্তু আমরা আলোচনা করে ঠিক করেছি আমরা। এইখানে যেটা হয়েছে যে ঠিক আছে, হয়তো আমি বর্তমান বিসি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে বোর্ডের ডিরেক্টর মহোদয়ের কোনো মতের অমিল হতেই পারে, এটা কিন্তু মিডিয়াতে যিনি দিয়েছেন এটা আমার কাছে মনে হয় যে উনি ঠিক করেননি, এটা ওনার নিজেরাই আলোচনা করা ছিল এবং উনি তো মিডিয়াতে বোধহয় প্রেসে ডেকেই বলেছেন উনি, এটা ওনার নিজের আলোচনা, তা নাহলে আজকে এই কথাগুলো আমরা বলার দরকার ছিল না। কিন্তু এটা কিছুটা আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতার অভাব। আর মন্ত্রণালয়ের সাথে যেটা আমি বলছি, দেখেন এই এনএসসি, বিসিবি বা ফুটবল, আমাদের সময় তো এক মাঠে খেলতাম আমরা, তো এটা লাগতোই আমাদের সাথে, মাঠ নিয়ে লাগতো, বিভিন্ন জিনিস নিয়ে লাগতো। আমার মনে আছে তখনকার মন্ত্রী মহোদয়ের বাসায় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আমাদের কর্মকর্তারা, ফুটবলের প্রেসিডেন্ট সব বসে অনেক জোরে চিল্লাচিল্লি হয়েছিল রাত্রেবেলায়, কিন্তু পরের দিন কিন্তু মিডিয়াতে আমরা কিন্তু সবাই মিলে যেটা লাস্ট ডিসিশন যেটা মন্ত্রী মহোদয় দিয়েছিলেন সেটি আমরা বলেছি, ঝগড়াঝাটির কথা কিছু বলি নেই। এই যে এখন দেখেন, এই যে এখন যারা মন্ত্রণালয়ে আছেন, আমাদের যিনি একদম ইয়াং মানুষ কিন্তু উনি, এবং অনেক ভালো কাজ করেছেন ওরা, এই অ্যাডভাইজার যিনি আছেন, আমরাও শুনেছি যে কিছু মতের অমিল হয়েছে। আমার মনে হয় ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং মন্ত্রণালয়ে যে নিয়ে আমাদের অ্যাডভাইজার আছেন, বসা দরকার ওনাদেরকে। আপনার যেহেতু বোর্ডে আছেন, আপনারা ধরেন যদি ফারুকরা ভুল করে কোনো, বা আমাদের প্রেসিডেন্ট, এটার দায় মানে এটার তো কিছুটা তো ওনাদের উপরে যাবে, তো এটা আলোচনা করতে হবে তো যে কী হয়েছে, প্রবলেমটা কী হয়েছে, এটা তো বের করতে হবে, এবং সেই আলোচনাটা ইমিডিয়েটলি দরকার। আমি মনে করি যে এনএসসির সাথে বা এনসি না, অ্যাডভাইজারের সাথে আমার প্রেসিডেন্ট বা আলোচনাটা কি মানে ইমিডিয়েট সম্ভব কিনা, যেটা বাবু ভাই বলছিলেন, কারণ এই যে বিপিএল নিয়ে যে আলোচনা, আপনার কি মনে হয় না যে এই আলোচনাটা আসলে ইমিডিয়েট হওয়া দরকার? এই যে 10-15 দিন চলে গেল তো বিপিএল শেষ, এই আলোচনাটাও ইমিডিয়েটলি হওয়া দরকার। আলোচনা সবসময় সব ইস্যুতেই হওয়া দরকার, সব ইস্যুতেই হওয়া উচিত, যে কোনো প্রবলেমের সময় সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এখন মিডিয়ার কাজ মিডিয়া করেছে, আমি কিন্তু মিডিয়াকে এটা হিউজ ক্রেডিট দিই, এটা কিন্তু কোনো মানে আমি মনে করি যে অ্যাজ এ মিডিয়া, আমিও মিডিয়ার একজন অংশ হিসেবে আমি জানি, সেটা হচ্ছে কি যে ওই মিডিয়াতে যদি আপনি সেরকম বলেন বা মিডিয়া যদি খুঁজে বের করতে পারে যে এরকম কি দেখেছেন যে কোনো পরিচালক আবেগী হয়ে, মানে আমরা ক্রিকেটারদের দেখেছি, আমি বলছি যে পরিচালক আবেগী হয়ে গেছেন বলছেন, কিন্তু ওই যে মিডিয়ার সঙ্গে সেটা করেছেন সেই মিডিয়ার এটা ক্রেডিট অবশ্যই। এখানে কিন্তু আমি মিডিয়া কোনো এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি যে আপনি ঘরের জিনিস আপনি ঘরে করতে পারবেন না কেন, মিডিয়া
মিডিয়া পর্যন্ত আসলো কেন? আমাদের মিডিয়ার কাজই তো ভাই খুঁজে বের করা, আমাদের মিডিয়ার কাজই তো কোথায় কি অসঙ্গতি হচ্ছে, কোথায় কি খারাপ কাজ হচ্ছে, এগুলো হচ্ছে কি তুলে ধরে না। তা আপনারা এগুলো করেন না, যেসব ঝামেলা হয় সেই ঝামেলা আপনারা মিটায় ফেলেন। আপনি এত এত কথাবার্তা হচ্ছে, তাদের দ্বন্দ্ব এরকম করে প্রকাশ্য হয়ে গেছে। বিপিএল এর তার গভর্নিং কাউন্সিল বলে যে একটা জিনিস আছে, বিপিএল এর এখানে যে স্ট্যান্ডিং কমিটিগুলো তো আলাদা করে দেওয়া হয়নি, কিন্তু সেইখানে তো ফারুক ভাই আছেন, সেখানে তো ফাহিম ভাই আছেন। ফাহিম ভাই এখন কোথায়? ফাহিম ভাই তো দেশে নাই। ফাহিম ভাই কেন দেশে নাই? বিপিএল তো চলছে, ফাহিম ভাই দেশে নেই, এখন এত কিছু চলছে বিপিএল নিয়ে, ফাহিম ভাই দেশে নাই। ফাহিম ভাই দেশে নাই। ফাহিম ভাই তো তাহলে হচ্ছে কি, আপনি যে বিপিএল এ যে এত কিছু হচ্ছে, আপনি তো দায় এড়াতে চাইলে তো আপনি এড়াতেই পারেন। আপনি যদি দায় এড়াতে চান যে না ঠিক আছে ভাই আমাকে কাজ করছেন, আমাকে দায়িত্ব দিচ্ছে না, ফাহিম ভাই যেমন হচ্ছে কি, আমি ইন্টারভিউতে দেখছি যে আমাকে যদি ক্রিকঅপসের যদি চেয়ারম্যান না দেওয়া হয়, তাহলে আমি ক্রিয়া উপদেষ্টাকে বলেছি যে এটাতে আমি আসলে খুবই মাইন্ড করবো। এটা ভাই কেমন কথা? আচ্ছা, আপনি যদি সেটা করেনও, সেটা তো আপনি মিডিয়া বলাটা কেমন কথা? আমি ফাহিম ভাই আমার খুবই পছন্দের মানুষ, ফারুক ভাই আমার খুবই পছন্দের মানুষ, আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আমি বলছি এই যে ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে, আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেটটা সাফারার হচ্ছে। আমরা যে বলছি যে নতুন ক্রিকেট বোর্ড হবে, নতুন দেশ হবে, নতুন বিপিএল হবে, আমরা এই জায়গাটাতে কোনো কিছুকে দেখতে পাচ্ছি। আমাকে বলেন না, আমি বলছি বারবার যে 21 আগস্টের পর যে 5 মাস গিয়েছে, ফারুক ভাই যতবার মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, ফাহিম ভাইও যে কয়েকবার কথা বলেছেন, তারা বলছেন যে আমরা রুটিন ওয়ার্কই করে কুল পাচ্ছি না। তাহলে তো ভাই এটা সারা জীবন এই রুটিন ওয়ার্কের ভিতর দিয়েই আপনাদের যেতে হবে। আপনারা ভিশনারি কিছুকে এখন পর্যন্ত দেখতে পেরেছি পারিনি। এবং আমি আবারও শুরুতে যে কথাটা বলেছি, বিপিএল নিয়ে তো আলোচনা হচ্ছে, বিপিএল এর উইকেটটা শুধু ভালো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এইবারের বিপিএল এ যেই সব বিতর্ক হচ্ছে, আমি কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখার চ্যালেঞ্জ দিচ্ছি, গত 2টা 3টা 4টা বিপিএলে এত বিতর্কিত ঘটনা ঘটেনি যেটা এবারে বিপিএলে ঘটলো। সো আলটিমেটলি এটা বাংলাদেশের জন্য ভালো না, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না, ক্রিকেট বোর্ডের জন্য ভালো না, ক্রিকেট সংশ্লিষ্ট কারোর জন্যই ভালো না। ক্রীড়া মন্ত্রণালয় বলেন, এখানে আমাদের চিফ অ্যাডভাইজারকে সংযুক্ত করেছে। অবশ্যই আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। খুব অল্প ভাষায় আমি জানতে চাচ্ছিলাম, এই যে ভাই যে বললেন যে বিসিবিতে এখন কেউ নাই, আদৌ কি কেউ নাই, নাকি আমরা দায়িত্ব বরদাস্ত করে? একটা বিষয় বুঝতে হবে যে আমরা যে কোনো ধরেন কনস্টিটিউশন নিয়ে বড় কথা হতে পারে, আরেকটা বড় সব আপনাদের এরকম হতে পারে, তবে আমি বলছি যে কনস্টিটিউশনে কিন্তু এই যে এখন যে বিসিবিতে যারা নাই বা যারা অ্যাবসেন্ট আছেন, কিভাবে এটাকে কি বলে, যদি বলি ফিল আপ, বা কিভাবে এটা কিন্তু কনস্টিটিউশনে বলা আছে। তো সুতরাং কনস্টিটিউশনটা যদি ভালো মতো ফলো করা হয়, তাহলে আমার কারণ 2013-র পর থেকে যে কনস্টিটিউশনের উপরে যেই কাটাছেঁড়া হয়েছে, এটা তো বললাম না, যেটাকে আইনের লোক বসিয়ে, বিসিবির লোক বসিয়ে এনে সবাই মিলে বসে এই কনস্টিটিউশন ঠিক করতে হবে। তবে আপাতত আমার কাছে মনে হয় যে কনস্টিটিউশনেই এটার সুরাহা আছে। ওনারা যদি ভালো মতো কনস্টিটিউশনটা দেখে, তাহলে যে ক্রিকেট বোর্ডে আপনি যে বলেন লোক শর্ট, লোক কম, তার মানে নাই, আর 10-15 জন তো শুনছি নাই, কোরাম তো পূরণ হচ্ছে না, অনেক সময় হয় না, 9 জন লাগে, অনেক সময় হয়তো হয় না। কিন্তু এই যে বিসিবিতে যে 10-12 জন নাই, এই 10-12 জনের জায়গায় কীভাবে লোক আনতে পারি, কি করা যায়, এটা ওনারা তো কনস্টিটিউশন মতো কাজ করলেই হয়। এখানে তো আপনাকে ফলো না করে যদি ইগো ফলো করা হয়, তাহলে এখানে ইগোর কোনো সুযোগ নেই। কিন্তু বাবু ভাই, আমরা ওই 2011 আমরা মোস্তফা কামালের যে বোর্ডটা ছিল, তারপরেই দেখলাম যে বোর্ডগুলো এলো, গুটি কয়েক পরিচালক তারাই সবকিছু চালান। আমরা এর আগেরবারও কিন্তু দেখেছি। এই প্র্যাকটিসটা কেন আসলো হঠাৎ করে? এখানে একটা জিনিস সবসময় হয়, এটা সব বড় বড় জায়গাতেই মনে হয়, একটা 25 জনের কমিটিতে প্রেসিডেন্ট মহোদয় একটা কোর কমিটি হয়তো অনেক সময় থাকে, ধরেন 5-7 জনের মতো থাকে, যারা অনেক সময় এই ধরেন মেজর পার্টগুলি নেয়। তো এখানে আমার কাছে মনে হয় যে সব বোর্ডেই বোধহয় এরকম ছিল, কিন্তু রিসেন্ট পাস্টে যে বোর্ডগুলিতে এগুলি বোধহয় কিছু অ্যাক্টিভিটিজের উপর যেভাবে এক্সারসাইজ করা হয়েছে, এটা মনে হয় একটু ব্যাপক হয়ে গেছে, যেই জন্য এটা এইভাবে মিডিয়াতে আসছে বা আমরা জানি এই কি। তো যেইগুলি হয় কি, ভালোভাবে নিলে কোর কমিটির সমস্যা নাই, কিন্তু যখনই কোনো কাজ আপনি দেখেন, আমি ছোট্ট আমার এটা বলার অনেকই, যদিও আমরা একেবারে সেটা হচ্ছে যে আপনি বলেন না যে আপনি আমাদের দেশের যিনি এখন চিফ অ্যাডভাইজার, ওনার ভোট কয়টা? একটা। আমার ভোটও একটা যে শ্রমিক, তার ভোটও একটা। কেন ক্রিকেট বোর্ডের 6টা ক্লাবের 2টা করে ভোট হবে? এটা কোন দেশে আছে আমাকে বলেন? আমরা তো সেইটাও মেনেও কাজ করতে হচ্ছে। তো যাই হোক, আমার কথা হলো যে এগুলি সব এটা চেঞ্জ হয়েছে পরে, এটা চেঞ্জ হয়েছে, মানে এটা তো একটা টার্ম তো চলেছে এটা। বাট আমি বলছি যে এই যে আমাদের এখানে কোনো ইগো নেওয়া ঠিক না, যেটা আপনি সেটা বললাম। এই যে যারা এখন অ্যাডভাইজার আছেন, এখন যারা ক্রিকেট বোর্ড আছেন, আমার রিকোয়েস্ট আপনারা বসে আপনারা ঠিক করেন কোন কনস্টিটিউশনে ইলেকশন হতে পারে, কনস্টিটিউশনটা আবার কিভাবে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, স্টেক হোল্ডারদের ইনভলভ করে তারপরে আমার মনে হয় যে একটা সুষ্ঠু সুন্দরভাবে সম্ভবত এটা খুব লং একটা প্রসেস হবে ক্রিকেটিং ব্যস্ততার মধ্যে। আমি নোমান মোহাম্মদকে লাস্ট একটু জিজ্ঞেস করি, এই কোর কমিটিটাই কি আসলে
গুরুত্বপূর্ণ এই যে 2-1 যেভাবে চলছে এটা, নাকি ওই যে সবার মধ্যে সমানভাবে দায়িত্ব পালন করে না, দেওয়া? সবার মধ্যে সমানভাবে হবে না, কিন্তু দায়িত্ব বন্টন করতে হবে। আপনার অফিসেও কিন্তু আপনার টিমে, ধরেন আপনার স্পোর্টস টিমে 10 জন আছে, 10 জন সমান কাজ করে না। কারো কারো উপরে স্পোর্টস চিফের আস্থার জায়গাটা বেশি থাকে, কারো কারো উপরে হয়তো একটু কম থাকে। কেউ একরকম প্রেশার নেই, কেউ হয়তো বা আরেক রকম আনসিন প্রেশার নেই, যেটা হয়তো বা দেখা যায় না। কেউ হয়তো স্ক্রিনে আসে, কেউ স্ক্রিনে আসে না। সো ক্রিকেট বোর্ডটাকে আপনার সেভাবেই দেখতে হবে, ওইভাবেই কাজ করবে। আপনি যদি এখন মনে করেন যে এমনিতেই লোক কম, তো তাদেরকে যদি আপনি মোবিলাইজ করতে না পারেন, তাদেরকে যদি আপনি ইনভলভ করতে না পারেন, তাহলে তো ভাই সব কিছু মিলিয়ে যদি 2-4 জন কাজ করেন, সেখানে গ্যাঞ্জাম লাগাটার চান্সটা অনেক বেশি। সো স্ট্যান্ডিং কমিটিগুলো দিয়ে দেওয়া, দায়িত্ব বন্টন করে দেওয়া, এবং প্রত্যেককে আসলে ওই ইন্সপায়ার করা, উদ্বুদ্ধ করা। ভাই বেশি দিন সময় নেই, নেক্সট ইলেকশনের আগে কিন্তু আর এই যে কত 5-6 মাস সময় রয়েছে। সো এই সময়টাতে যদি আমরা অন্তত পক্ষে কেলেঙ্কারিয়াস কিছু না হলেই হয়। অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে নোমান মোহাম্মদ। এবং আমি একটুখানি বলি যে এমন কিছু আমাদের করা উচিত হবে না যেটা আইসিসির কাছে যায়, এবং হঠাৎ আপনি চাইলে এখানে অন্যান্য ফেডারেশনগুলি কিন্তু আপনি ভেঙে দিতে পারেন, ফুটবল এবং ক্রিকেট আপনি পারবেন না। তো সেই ক্ষেত্রে সাপও যাতে মরে, লাঠিও যাতে না ভাঙে, সেই জন্যই ইমিডিয়েটলি আমি আবারও বলছি যে যদি আমরা যেটা শুনছি যে অ্যাডভাইজার মহোদয়ের অফিসের সাথে একটা গ্যাপ আছে, বোর্ডের ভিতরে ডাইরেক্টরদের মধ্যে গ্যাপ আছে, আলোচনা করেন আপনারা, ইমিডিয়েটলি আলোচনা করেন। আমি আবারও বলবো ক্লাবের পক্ষ থেকে অক্টোবর আমাদের কাছে মনে হচ্ছে অল্প সময়, কিন্তু ক্রিকেটিং অ্যাক্টিভিটিজের হিসেবে কিন্তু আসলে হ্যাঁ অনেক লম্বা। আমি আবার বলছি যে আমি কিন্তু বলছি যে আমাদের ক্লাবের পক্ষ থেকে যে আমরা যেই দাবিগুলি করেছি, আমার মনে হয় ওনারা সহৃদয়ভাবে দেখবেন এবং এই একটা সার্বিক একটা সামঞ্জস্য রেখে একটা কাজ করবেন, যাতে করে নাকি সবাই এখানে, আমি বলবো না বেনিফিটেড হয়, সবাই যেন মূল্যায়িত হয়। ঠিক অবশ্যই অনেক ধন্যবাদ আলী হাসান বাবু আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে নোমান মোহাম্মদ আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার জন্য। আমরা যেটা বলছিলাম যে খুব অল্প সময় আমাদের কাছে মনে হয়, কিন্তু অক্টোবর পর্যন্ত ক্রিকেটিং ইভেন্টগুলো কন্টিনিউ রাখাটা একেবারে বিতর্কহীনভাবে, এটা কিন্তু বিসিবির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই হিসেবে দায়িত্ব বন্টন খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তবে তার থেকেও বড় ইস্যু এই যে বিপিএল, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ম্যাটার। এইটাকেও অবশ্যই খেয়াল রাখবে বিসিবি, এবং এই যে সভা, সেখানে আমরা একটা সমাধান দেখতে পারবো, এই প্রত্যাশায় শেষ করছি আজকের খেলার আড্ডা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।